গুমের শিকার হয়ে গোপন টর্চার সেল থেকে মুক্তির বছর ২০২৪ সাল। ৫ আগস্টের পর উন্মোচিত হয় আয়নাঘরের চরম অমানবিকতার নানা ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম অনুসন্ধানে তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার, যেখানে প্রায় ১৭০০ অভিযোগ জমা পড়েছে। শেখ হাসিনার নাম এসেছে গুমের নির্দেশদাতা হিসেবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ১৪ বছর পর আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে সই করেছে বাংলাদেশ। ১৫ বছরের গুমের ভয়ঙ্কর সংস্কৃতি এবং তা থেকে বের হওয়ার প্রক্রিয়ার কথা জানাচ্ছেন মুকসিমুল আহসান। ঘটনাবহুল ২০২৪-এর সবচেয়ে বড় অর্জনের একটি হচ্ছে গত ১৫ বছর বিভিন্ন সময় নিখোঁজ ব্যক্তিদের ৫ আগস্টের পর মৃত্যুকূপ থেকে একে একে ফিরে আসা। ছোট্ট বদ্ধ প্রকোষ্ঠে শত সহস্র দিন সূর্যের আলো না দেখা মানুষগুলোর খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারা। আপনজনকে খুঁজে না পাওয়ার শোকে শুকিয়েছে যাদের চোখের জল, তাদের কাছে প্রিয়জনকে ফিরে পাওয়ার চেয়ে বড় প্রাপ্তি কি হতে পারে? আমার বিশ্বাস ছিল যে আমার মৃত্যু এখানে হবে, আর যদি এই স্বৈরাচার সরকার থাকতে না পারে হয়তো যাওয়ার আগে আমাদেরকে হত্যা করে রেখে দিয়ে যাবে। সবচেয়ে কষ্ট লাগতো সন্তানদের জন্য, যে আমি যদি জানতাম যে আমার সাথে এই আচরণ করবে, একটু আলাদা করে দিয়ে আসতাম। ফ্যাসিজমের পতন না হলে, হাসিনার রেজিমটা যদি শেষ না হলে, পতন না হলে আমার মুক্তি পাওয়া সম্ভব হতো না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে মুক্তি মিলেছে আয়নাঘরের বন্দীদের অনেকের। এখনও নিখোঁজ আরও প্রায় কয়েকশো মানুষ। আর যারা বেঁচে ফিরেছেন তাদের বর্ণনায় উঠে এসেছে গোপন টর্চার সেলের চরম মানবেতর জীবনের গল্প। 5 ফিট বাই 10 ফিটের মতো হবে একটা কুঠুরিতে বন্দি করে রাখে প্রায় 61 দিন। প্রতি মুহূর্তে আমি মৃত্যুর জন্য প্রহর গুনছিলাম। আয়নাঘর তো এটা একটা জীবন্ত কবরস্থান। এত ভয়াবহ যে এটি আসলে আমরা যা শুনেছি, যা বুঝেছি তার চেয়েও ভয়ঙ্কর। যারা তখন সরকার ছিলেন তাদের সিদ্ধান্তের বাইরে এটা হওয়ার কোনো সুযোগ নেই। এমন প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার গঠনের প্রথম মাসেই আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে সই করে বাংলাদেশ। 14 বছর যে সনদে স্বাক্ষর করেনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। দায়িত্ব নেওয়ার পরপরই রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক গুমের ঘটনার তদন্তে কমিশন গঠন করে ইউনূস সরকার। প্রায় 3.5 মাস তদন্তের পর প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন। গুমের ঘটনার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম এবং হারুনুর রশিদের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়। গুম এবং বিচার বহির্ভূত হত্যার সবচেয়ে বেশি অভিযোগে র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়। এই ঘটনার সাথে বাংলাদেশের বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা, বেশ কয়েকটি বাহিনী জড়িত। খুব স্পষ্টভাবে যদি বলতে তাহলে বলতে হবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি, ডিজিএফআই সহ বেশ কিছু সংস্থা। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাকি যে বাহিনীর আছে তারা কিন্তু চুপ, এবং তারা কিন্তু এখনও যে বললাম না যে মাথাটা পালিয়ে গেছে দেশ থেকে, কিন্তু শরীরের লেজটা তো রয়ে গেছে। তো শরীরের লেজটা যে রয়ে গেছে তারাই কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে ওই জায়গাটাতেই পর্যন্ত পৌঁছে দিচ্ছে না যে বিচারিক জায়গায় যাব। একই অভিযোগে পুলিশ সংস্কার কমিশনের কাছে 5 দফা সুপারিশের মধ্যে র্যাব বিলুপ্তির দাবি জানিয়েছে বিএনপিও। অপহরণ এই ধরনের এমন বাস্তবতায় সংবাদ সম্মেলনে র্যাব সদস্যদের হাতে নির্যাতিত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ক্ষমা চান সংস্থাটির বর্তমান মহাপরিচালক। তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম মায়ের ডাক স্বজনদের ফিরে পেতে এবং বিচারের দাবিতে গত কয়েক বছর ধরে রাজপথে সোচ্চার। এবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গুমের শিকার ভুক্তভোগীদের নিয়ে গণজমায়েত করে সংগঠনটি। একটাই আমাদের দাবি ছিল, যেটা হচ্ছে আমার স্বজনদেরকে, আমার ভাইদের যাদেরকে গুম করা হয়েছে ফেরত দেখ। 5ই আগস্টের পরবর্তী যে অবস্থাটা, যাদের এগেইনস্টে অ্যালিগেশন সবারকে বিচারের আওতায় আনতে হবে, এবং এই যে সিক্রেট ডিটেনশন সেলের মতো যেই ব্যবস্থাগুলো করে রাখা হয়েছে এই সমস্ত মেকানিজম বন্ধ করে ফেলতে হবে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন বিচার প্রত্যাশী গুমের শিকার অনেক ভুক্তভোগী এবং পরিবার। এসব অভিযোগের তদন্ত শেষে শুরু হবে বিচার প্রক্রিয়া। বিরোধী মত দমন করে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে মানুষ গুমের মতো যে ভয়ঙ্কর সংস্কৃতি গড়ে উঠেছিল দেশে, তা
বন্ধ হোক চিরতরে, এমন দাবির পাশাপাশি নাগরিক প্রত্যাশা আর কোনো অপমৃত্যু কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নয়। শুধু 2025 সাল নয়, আগামীর বাংলাদেশ হোক সবার জন্য সবখানে সব সময় নিরাপদ। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে নওগাঁয় পাইকারি ও খুচরা বাজারে হঠাৎ বেড়েছে সব ধরনের চালের দাম। 2 সপ্তাহের ব্যবধানে মোটা ও চিকন চাল কেজি প্রতি 3 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে। এতে নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। ধানের দাম বৃদ্ধির কারণে চালের দাম বেড়েছে বলে জানিয়েছে মিল মালিকরা। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম নওগাঁ। গত 2 সপ্তাহের ব্যবধানে জেলার পাইকারি ও খুচরা বাজারে চালের দাম বেড়েছে। মোটা ও চিকন চাল বেড়ে পাইকারি বাজারে কেজি প্রতি 3 থেকে 4 টাকা আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 5 থেকে 6 টাকা কেজি দরে। এতে নাভিশ্বাস উঠেছে নিম্ন ও মধ্যবিত্তদের। মোটামুটি সব রকম ভাতের চাল কেজিকে 5 টাকা 6 টাকা 60 টাকা করে বেড়ে গেছে। আগে চাল কিনতাম গৃহস্থের চাল 68 টাকা, এখন কিনলাম আমি 70 করে। তো দোকানদাররা বলতেছে সামনে বাজার আরো বাড়তে পারে আর কি। চাউলের দাম অনেক বেশি, গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 4 টাকা 5 টাকা করে কেজি প্রতি বেশি। আড়তদারদের মজুদকে দায়ী করেছেন খুচরা চাল বিক্রেতারা। গত 2 সপ্তাহ ব্যবধানে প্রকারভেদে প্রত্যেকটা চাল 2 থেকে 3 টাকা কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে আমাদের খুচরা বাজারে। গত 15 দিন আগে আমরা যে চাল আমরা 60 টাকা 65 টাকা বিক্রি করেছি, সেই চালটা এখন পুরো 75 টাকা 76 টাকা বিক্রি হচ্ছে। নওগাঁর মিল মালিকেরা বলছেন বাজারে ধানের আমদানি কমে যাওয়া এবং ধানের মূল্য মন প্রতি 50 থেকে 80 টাকা বৃদ্ধিতে দাম বাড়ানো হয়েছে। ধানের মূল্য হচ্ছে 50 টাকা থেকে 80 টাকা বৃদ্ধি পেয়েছে। আপনার স্বর্ণা জাতীয় চাউলের মূল্য বর্তমান বাজার হচ্ছে 54 টাকা থেকে 55 টাকা, গুটি স্বর্ণা 52 থেকে 53 টাকা। সরকারকে বাজার মনিটরিং করার দাবি জানিয়েছেন ভোক্তারা। এনটিভি নিউজ ডেস্ক। ঢাকায় সিনেমার তারকা শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস, তাই নিজেদের প্রথম আসরে নাম্বার 1 হতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। লিটন দাস, তানজিদ তামিম, মুস্তাফিজুর রহমানকে নিয়ে শক্তিশালী দলই সাজিয়েছেন তারা। প্রথমবার দল নিয়েই ফ্র্যাঞ্চাইজিটি বুঝতে পেরেছে এখানে টিকে থাকাটা কতটা কঠিন। আরও জানাচ্ছেন মমিনুর রিপন। প্রথমবারের মতো বিপিএল-এ দল নিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে দল সাজাতে বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। হাত খুলে খরচ করে বেশ ভারসাম্য দল সাজিয়েছেন তারা। দেশীয় ক্রিকেটারদের মধ্যে লিটন দাস, তানজিদ তামিম, মুস্তাফিজুর রহমানদের মতো তারকাদের দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস। সাথে থিসেরা পেরেরা, জনসন চার্লস, দাহানি, মীর হামজাদের মতো বিদেশিদের নিয়ে শিরোপার আশা করতেই পারে দলটি। আমাদের যে এক্সপেক্টেড প্লেয়ার লিস্ট আমাদের মাথায় ছিল, সবাইকে আমরা পেয়েছি। সে কারণে আমরা দেশি প্লেয়ার নিয়ে যথেষ্ট স্যাটিসফাইড। আর শুরুর দিকে তো 2 জন ডিরেক্ট সাইনিং ছিল। তো ওভারঅল আমরা যাদেরকে টার্গেট করেছিলাম সবাইকেই পেয়েছি আর আমরা স্যাটিসফাইড আছি। প্রথমবারের মতো দল নেয় টুর্নামেন্ট শুরুর আগের সময়টা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। মাত্র 1 মৌসুমের জন্য দল পাওয়ায় পরিকল্পনা করার ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে। তবে দীর্ঘমেয়াদে দল পেলে দেশের ক্রিকেটেও অবদান রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। আমাদের কিছু শর্ট টার্ম গোল আছে, কিছু লং টার্ম গোল আছে। ওখানের মধ্যে আপনার ট্রেনিং একাডেমি থেকে শুরু করে সব কিছুই আছে। বাট এবার যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা 1 বছরের জন্য পেয়েছি। তো নেক্সট ইয়ার হয়তো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা 5 বছরের জন্য পাবো। তখন আমাদের যেটা লং টার্ম গোল আছে সেটা আমরা গ্র্যাজুয়ালি ইমপ্লিমেন্ট করতে পারবো। বিপিএল-এর শুরুতে 4 আসরের মধ্যে 3 বারই চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। তবে গেল 8 বছরে কোনো শিরোপা জেতা হয়নি ঢাকার। নতুন হলেও এবার সেই শিরোপা খরা ঘোচাতে চায় ঢাকা ক্যাপিটালস। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। ঐক্যবিহীন সংস্কার এবং সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে একথা বলেন তিনি। গণঅভ্যুত্থানের পর পরাজিত শক্তির অব্যাহত চক্রান্ত দেশবাসীকে আরও ঐক্যবদ্ধ করেছে বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। এছাড়া আগামীর বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন মইদুল ইসলাম।
ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ নির্বাচন কমিশনের উল্লেখ করে তিনি বলেন, সংস্কারের কাজে সকল নাগরিকের অংশগ্রহণ করতে হবে। এ সময় সংস্কার প্রক্রিয়ায় সবাইকে ঐক্যবদ্ধ রেখে নির্বাচনের কথা বললেন প্রধান উপদেষ্টা। এই সংলাপে 3টি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন: ঐক্য, সংস্কার ও নির্বাচন। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না। কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। সবগুলো সংস্কার কমিশনের সুপারিশের আলোকে সংস্কারের কাজ শেষ করে নির্বাচনের পথে যাবে সরকার, এমন কথাও বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রত্যেক সংস্কার কমিশনের দায়িত্ব হলো প্রধান বিকল্পগুলি চিহ্নিত করে তার মধ্যে থেকে একটি বিকল্পকে জাতির জন্য সুপারিশ করা। যার যার ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ কিভাবে রচিত হবে তা বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সুপারিশমালা তৈরি করে দেওয়া, নাগরিকের পক্ষে মতামত স্থির করা সহজ করে দেওয়া। তবে কমিশনের প্রতিবেদনে সুপারিশ করলেই আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। এই জন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে। ফ্যাসিবাদ আদর্শভিত্তিক সব ধরনের লক্ষ্য থেকে বিচ্ছিন্ন করে দেশকে গভীর অন্ধকারে নিয়ে গিয়েছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মানবতার বিরুদ্ধে নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি আমরা ভুলতে পারি না যে আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে। মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। গুম খুন থেকে জুলাই গণহত্যার বিচারের চ্যালেঞ্জের বিষয়টি আপনারা আপনাদের সংলাপের অন্তর্ভুক্ত করেছেন, এতে আমি আশ্বস্ত হয়েছি। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি দেশের চলমান ঐক্যবদ্ধ শক্তির মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকলেও ঐক্যবদ্ধ আরও মজবুত হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহিদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন দিতে যত বেশি দেরি হবে দেশে রাজনৈতিক সমস্যা তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। তার দল সংস্কার চায় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশের প্রশাসনিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কাঠামো গণতন্ত্র উপযোগী করে গড়ে তুলতে হবে। আরও জানাচ্ছেন ইফতেখার রেজা। কৃষিবিদ ইনস্টিটিউশনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নিহতদের পরিবার এবং আহতদের বক্তব্য দিয়ে শুরু হয় ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ। জনগণকে বাদ দিয়ে কোনো কিছু সম্ভব নয়। বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচন দিতে দেরি হলে রাজনৈতিক সংকট বাড়বে। সংস্কার পক্ষে আমরা প্রথম থেকে, দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি, ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। যত বেশি সময় যাবে আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে। সংলাপে অংশ নিয়ে অন্য বক্তারা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বেকারত্ব নিরসন না করা গেলে টেকসই সংস্কার সম্ভব নয়। এই যে যত আলোচনা শুনলেন, এর ভিতরে কি একবার শুনেছেন আপনারা গার্মেন্টস শ্রমিকের বেতন কত হবে, সে ন্যায্য মজুরি কিভাবে পাবে, এমন ফসল আসছে আমার কৃষক দাম পাবে কিনা? আপনি কি জানেন এই মুহূর্তে মধ্যবিত্ত 80 টাকার শাকের আঁটি কেমন করে খাবে? কই সেই আলোচনাটা তো আসে না। এই যে যুব সমাজ বসে আছে, একবারও তো আলোচনা হলো না কর্মসংস্থান কেমন করে হবে। ওই সংস্কার কি আমি দেখেছি? ইতিহাসের বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিবরণ নিয়ে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি না করে ভবিষ্যতের বাংলাদেশকে নিয়ে, আমাদের স্বপ্নের জায়গাটাকে নিয়ে ঐক্য সৃষ্টি করতে হবে। ঐক্যের প্রশ্ন যখন বলা হচ্ছে তখন ঐক্যটা হচ্ছে
একাধারে প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে তৈরি করার ব্যাপারে সকলের একমত হওয়া, যার অধিকাংশই প্রকৃতপক্ষে আছে। বাকিটা হচ্ছে যে আদর্শিকভাবে বাংলাদেশে যেন আরেকবার স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তৈরি হওয়ার পথ পদ্ধতি না থাকে, সেই জায়গায় ঐক্যমত্যটা তৈরি করা। এখনো ঐক্য বিনষ্টের প্রচেষ্টা চলছে। কারা ঐক্য প্রচেষ্টা বিনষ্ট করছে? কি সে বক্তব্য, কি সে ইস্যু যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন ঐক্য তৈরি করেছিল, সে ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন কোন বক্তব্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অন্তত আমরা জানাছিলাম, তাদের কাছ থেকে আশাটা হচ্ছে আরেকটা জাতীয় ঐক্য বিনষ্টকারী আরেকটি কার্য। ছাত্র জনতার অভ্যুত্থানের ঐক্যের পথ ধরে আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান বক্তাদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অর্থনীতির চাকাকে আরও গতিশীল করতে অন্তর্বর্তী সরকারকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যশোর ঈদগাহ ময়দানে জেলা জামায়াতের কর্মী সভায় এসব কথা বলেন তিনি। পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, দেশকে উন্নয়নের মহাসড়কে ওঠানোর গল্প করেছিল তারা, অথচ এখন চারদিকে হাহাকার। সমস্ত ব্যাংক ফোকলা করে বিদেশে পাচার করে দিয়েছে তারা। নিত্যপণ্যের অগ্নিমূল্য ও সিন্ডিকেট ভাঙতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন ডক্টর শফিকুর রহমান। বলেন, ক্ষেত্র বিশেষে সিন্ডিকেটের হাত বদল হয়েছে। দেশ এখনো চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, জুলুম মুক্ত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। ঐক্যবদ্ধ নাগরিক সমাজই একটা ঐক্যবদ্ধ দেশ করবে ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে আর কত চেতনার বড়ি বিক্রি করবেন আপনারা? অনেক করেছেন। 53টা বছর এই জাতির কপাল থেকে আপনারা ছিনিয়ে নিয়েছেন, জাতিকে আপনারা দাসে পরিণত করেছেন। আমরা আর কারো দাস হব না ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের চেতনা আপনাদের কোথায় যায়? যখন ভারতের প্রধানমন্ত্রী বলে বিজয় দিবসটা 16 ডিসেম্বর ভারতের বিজয়, বাংলাদেশের নামে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করে না, তখন তো আপনাদের মুখে আমরা কোনো ভুলই দেখি না। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজিস আলম বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, আগামীতেও হবে না। দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় কথা বলেন তিনি বলেন, আগামী 2 মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে, কিন্তু জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে না। আগামীর বাংলাদেশে যে সরকারি আসুক, জবাবদিহিতায় জাতীয় নাগরিক কমিটির প্রেসার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে আর আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরির কাজ করবে। একটা দেশের উন্নতি কখনো কয়েকটা অবকাঠামো দিয়ে হতে পারে না। এইরকম কয়েকটা অবকাঠামো বানানোর জন্য একটা টার্মই যথেষ্ট একটা সরকার। কিন্তু বিগত 3 থেকে 4টি টার্মে যে জিনিসটি হয়েছে, এই অবকাঠামোগুলোকে চোখের সামনে দেওয়া হয়েছে, মানুষ এগুলো দেখে এবং এগুলোকে সামনে নিয়ে ভিতরে ভিতরে যত রকম অপকর্ম করা যায়, দুর্নীতি করা যায়, লুটপাট করা যায়, অর্থ পাচার করা যায়, সেগুলো করা হয়েছে। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের প্রমাণ জমা দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ডিফেন্স কর্প। অভিযুক্তদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও গুরুতর অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, সংস্থাটির লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্লোবাল ডিফেন্স কর্প জানিয়েছে, আইনজীবী লিন্ডা স্যামুয়েলস স্পেশাল এজেন্ট লা প্রিভোটোর সাথে যোগাযোগ করেন। এই সময় তিনি দেখেন $300 মিলিয়ন বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সজীব ওয়াজেদ জয়ের নামে হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক, ওয়াশিংটন এবং লন্ডনের ব্যাংকে অর্থ স্থানান্তরিত করার তথ্য বিশেষভাবে সামনে এসেছে। 9 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেন।
নির্বাচনকে সংস্কারের প্রতিপক্ষ বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এলডিপির সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয়াই বিএনপির লক্ষ্য। তামজিদ সুমনের রিপোর্ট। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এলডিপির সাথে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপির প্রধান লক্ষ্য হল জনগণের ক্ষমতা তাদের হাতে তুলে দেয়া। এ সময় এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ রাষ্ট্র সংস্কারে বিএনপির সাথে কাজ করার কথা জানান। আমাদের দেশের মানুষের আয় বৈষম্য সেটা কমে, সেই জন্য দরকার আমাদের জনগণের প্রতিনিধিত্বশীল একটি নির্বাচিত সরকার। সেটা করার জন্য যা যা করা দরকার সেটা কাজ চলছে। রাষ্ট্র কাঠামো গঠনের জন্য প্রয়োজন, সেই জন্য সামগ্রিকভাবে বিএনপির নেতৃত্বে আমরা তাদের সকল পদক্ষেপকে সমর্থন দিয়ে এই দেশে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য যেই উদ্যোগ বিএনপির পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে সেগুলো আমরা বাস্তবায়নের জন্য তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দেব। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন গণতন্ত্রের একটি অংশ। নির্বাচন ও সংস্কার একই সাথে চলবে। যারা সরাসরি ভোটকে ভয় পায় এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারাই আনুপাতিক ভোটের কথা বলছে বলেও মন্তব্য করেন তিনি। সংস্কার চলবে, নির্বাচনও চলবে। আপনাদের সংস্কারের অভিমতগুলো আপনারা সেটা পেশ করবেন। একটু অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ যাকেই ভোট দেবে তারা সেই সংস্কারের যে প্রস্তাবনাগুলো থাকবে সেটা তারা ইমপ্লিমেন্ট করবেন, বাস্তবায়ন করছেন। সেটা না করে আপনার প্রতিপক্ষ বানাচ্ছেন, আপনার নির্বাচনকে প্রতিপক্ষ বানাচ্ছেন সংস্কারের। মানে ব্যাপারটা হচ্ছে তারা এমন একটা কিছু করছেন যে গণতন্ত্রকে, নির্বাচনকে তাদেরকে এক জায়গায় রেস্ট দিতে হবে বা একটা ঘরে আটকে থাকতে হবে। শেখ হাসিনার পরিবার ও নিকটজনের ফাইল তলব করার পরই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে সন্দেহজনক বলেও মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। পরিচালক শূন্যতা পূরণে নির্বাচন নয়, ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিন্তায় অন্য কিছু। ইতোমধ্যে এনটিভির কাছে এসে পৌঁছেছে একটি খসড়া কমিটির পুনর্মূল্যায়ন খসড়া, যেখানে বিসিবির কোনো ধরনের কার্যক্রমে সরাসরি অংশ নেননি এমন কিছু মুখও আছে। বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু প্রস্তাবিত এই খসড়াকে উদ্ভট বলে বর্ণনা করেছেন। রোববারই ঘোষিত হতে পারে পূর্ণাঙ্গ সাব কমিটিগুলো। নিলয় মজুমদারের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিসিবিতে যে পরিবর্তনের ঢেউ লেগেছিল তাতে ঝরে পড়েন নাজমুল হাসান পাপন সহ অনেক প্রভাবশালী পরিচালক। তাদের শূন্য পদগুলো গত কয়েক মাস ধরে শ্লথ করে দিয়েছে বিসিবির কার্যক্রম। সমালোচনা আছে এক ফারুক আহমেদ নিজে অনেক কিছু করতে গিয়ে এ সংকট। ধারণা করা হচ্ছিল শূন্য পদগুলোতে নির্বাচন দিতে জাতীয় ক্রীড়া পরিষদকে জানাবেন বোর্ড প্রধান। তবে সাময়িক সমাধান হিসাবে 9 পরিচালকের এই বোর্ড কাউন্সিলরদের দিয়ে সাব কমিটিগুলো পূর্ণ করার চেষ্টা করছে। যে খসড়া তালিকা তৈরি করা হয়েছে সেখানে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হিসেবে রাখা হয়েছে নাজমুল আবেদিন ফাহিমকে। তাকে প্রধান করা হয়েছে নারী কমিটিরও। পরিবর্তিত সময়ে যে ধরনের ক্রীড়া সংগঠকরা আসা উচিত ছিল এখানে সবার প্রতিফলন আমরা দেখতে পাইনি। সুতরাং যে কমিটিগুলি করা হয়েছে এটা আংশিক কমিটি। আমি আশা করছি এটা পূর্ণাঙ্গ কমিটি করার ক্ষেত্রে প্রকৃত ক্রীড়া সংগঠকদেরকে এবং ক্রিকেট সংগঠকদেরই এখানে প্রাধান্য দেওয়া হবে। কিন্তু ফাইন্যান্স কমিটিতে আমজাদ হোসেন কোন হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সেটি পরিষ্কার নয়। যে তৃতীয় বিভাগ ক্লাবের কাউন্সিল হিসেবে তাকে রাখা হয়েছে সেই ক্লাব থেকে আমজাদ সম্পর্কে কিছু জানে না বলে জানানো হয়েছে। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে রাখা হয়েছে শফিউল স্বপনকে, যার পাবনায় নিজস্ব লিগই হয় না বহু বছর ধরে। আগের বোর্ডের ধারাবাহিকতায় আকরাম খানকে রাখা হয়েছে ফ্যাসিলিটিস বিভাগে। মার্কেটিংয়ের দায়িত্বে আছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ নিজেই। এই বিভাগেই কাউন্সিলর না হয়েও সদস্য করা হয়েছে একটি বিজ্ঞাপনী সংস্থার প্রধান রিজওয়ান বিন ফারুককে। তারা কোনো না কোনোভাবে এখন হঠাৎ করে কাউন্সিলর হয়েছে আমার ধারণা, আদারওয়াইজ তারা এই কমিটিতে আসতে পারতো না হয়তো সেটা। কিন্তু তারা প্রকৃত ক্রীড়া সংগঠক নাকি সেটা আমাদের দেখার বিবেচ্য বিষয়। আমরা চাই প্রকৃত ক্রীড়া সংগঠক এবং যারা অনেক কাউন্সিলর আছে তারা এবং ভালো ভালো কিছু খেলোয়াড়ও বাদ গেছে এখানে, তাদের আসা উচিত এখানে ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য। অথচ খসড়ায় দেখা মেলেনি মিডিয়া বিভাগের কোনো প্রধানের। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।